আমার স্বামী চিরজীবনই অবুঝ থেকে গেল। তার সাথে আমিও কম যাই না। আমার স্বামীও যেমন, আমিও ঠিক তেমন। কারণ আমার যে ভাসুর আছে, সে ভাসুর একজন বড় অফিসার। আর আমার স্বামী বেকার। এদিকে বেকার, অথচ দাদার আগে বিয়ে করে বসে আছে। সংসার চলবে কি করে সেটা আমিও অবশ্য খোঁজ নিইনি। আমার পছন্দ ছিল বলে বাবা-মাকে রাজি করিয়ে নিয়েছি। বিয়েটা করেও নিয়েছি। কিন্তু বিয়ের পর যখন সংসার বাড়লো, তখন বুঝতে পারলাম এইভাবে সংসার চলে না। বাবার বাড়ি থেকে শুধু বয়ে বয়ে এনে খাওয়াচ্ছি। অথচ আমার স্বামী এবং আমি দুজনে যদি একটু বুদ্ধি করে নিজের ভাসুরের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতাম, তাহলে সে তার সবকিছুই ঢেলে দিত আমাদের। মানে আমি যতদূর তাকে চিনেছি, আমার ভাসুর অত্যন্ত ভালো মানুষ। আমার স্বামী তার দাদার বাঁধা ঘরেই থাকে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যা কিছু ব্যবহার করি আমরা, সবকিছু কিন্তু আমার ভাসুরের তৈরি করা। ভাসুরের তৈরি করা বাড়িতে রয়েছি। যে কারেন্ট পোড়াচ্ছি, তার বিলটাও আমার ভাসুর মেটায়। গরমের সময় পুকুরে জল থাকে না বলে আমার ভাসুর ঘরে একটা কল বসিয়েছে কম পাইপের, সেটাও আমরা ব্যবহার করছি। এগুলো ব্যবহার করছি বলে আমার ভাসুর কিন্তু কখনো আমাদের কোনো কটু কথা বলেনি। অথচ তার সঙ্গে আমরা কেউ কথা বলি না। তার উপরেই আমাদের যত রাগ, হিংসে, সবকিছু। দুটো ছেলে মেয়ে আমার এত বড় হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের বাবা কোনো রোজগার করে না। আসলে আমি তার মতো হয়ে গেছি, তার কারণ হলো আমার স্বামী সারা জীবন আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর সকলের সম্বন্ধে আমাকে খারাপ খারাপ কথা বুঝিয়ে এসেছে। ফলত তাদের প্রতি আমার মন বিষিয়ে গেছে। কিন্তু আমি এতটাই বোকা যে আমি কোনোদিন এগুলো ভেবে দেখিনি যে আমার স্বামীর সঙ্গে আমি যে বাড়িটাতে রয়েছি, সেই বাড়িটা আসলে কার বাঁধা। যে বাথরুম আমরা ইউজ করছি, সেটা কার বাঁধা। যে কলটার জল আমরা ব্যবহার করছি, সেটা কার তৈরি করা। যে কারেন্টের সাহায্যে টিভি চালাচ্ছি, আলো জ্বালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, তার বিলটা কে দিচ্ছে? এটা কখনো আমি ভেবে দেখিনি। এগুলো তখন থেকে বোঝা শুরু করেছি বা বুঝতে পেরেছি যখন আমার বাবা-মা মারা গেল। বাবা-মা যতদিন বেঁচে ছিল, দিনের পর দিন সবকিছু বয়ে বয়ে এনে সংসার চালিয়েছি। স্বামী বেকার না রোজগার করছে, তাতে কিছু যেত না, আসতো না। সবকিছু তো পেয়ে যাচ্ছিলাম বাবা-মায়ের একটা মাত্র সন্তান হওয়ার জন্য। কিন্তু যখন আমার বাবা-মা চলে গেল, তখন থেকে অভাব কাকে বলে আমি বুঝতে পেরেছি। শুধু আমি নয়, আমার স্বামীও। আমার স্বামীকে এখন দিনরাত কাজে যেতে হচ্ছে। তার যে কত কষ্ট হচ্ছে সেটা একমাত্র সেই বুঝতে পারছে। অথচ আমার এই ভাসুরের সঙ্গে যদি একটু ভালো ব্যবহার করতে পারতাম, যদি তাকে একটু সম্মান করতাম, তাহলে এই অভাবটুকু আমাদের জীবনে আসতো না। আমার ভাসুর চাকরি করে, তার জন্য তাকে বাইরে থাকতে হয়। তবুও সপ্তাহের মাঝখানে মাঝে মাঝেই তাকে এসে বাগান থেকে শুরু করে সবকিছু দেখভাল করতে হয়। যদি এইটা আমার স্বামী সামলাতো, তাহলে তাকে এত কষ্ট করে অত দূর থেকে সপ্তাহের মাঝখানে বারবার ছুটে আসতে হতো না। তার কষ্ট আমরা কখনো কেউ বুঝিনি। আমার স্বামীকে সেদিন আমি খুব ভালো করে বোঝালাম। কারণ এতদিন আমি তো নিজেই বুঝিনি, অন্ধ ছিলাম।
আমার বাবা-মা আমার চোখ দুটোকে অন্ধ করে রেখেছিল। তারা কখনো আমাকে বোঝায়নি যে শ্বশুরবাড়িতে সকলের সঙ্গে ভালোভাবে চলতে হয়। নিজের স্বামীর যখন রোজগার নেই, তখন শ্বশুরবাড়ির সকলের সঙ্গে ভালো ব্যবহার করে কিভাবে ভালোবাসা আদায় করতে হয়, কিভাবে তাদের থেকে ভালোবেসে জিনিস আদায় করতে হয়, সেটুকু তোমাকে শিখতে হবে। এটা আমার বাবা-মা কখনো শেখায়নি। তাই আমি কখনো শিখিনি। আজ বাবা-মা চলে যাওয়ার পর আমার চোখের উপর থেকে যখন পর্দাটা সরে গেল, যখন অভাব সম্পূর্ণভাবে আমাদের গ্রাস করল, তখনই আমি বুঝতে পারলাম এত বছর ধরে কত ভুল করে গেছি একের পর এক, আমি আর আমার স্বামী মিলে। আজ যখন বুঝতে পেরেছি আমি দায়িত্ব নিলাম আমার স্বামীকেও বোঝানোর। ওকে বললাম, আজ পর্যন্ত তুমি তো নিজে কিচ্ছু করতে পারোনি। না একটা ঘর বাঁধতে পেরেছো, না কিচ্ছু। ছেলেমেয়েগুলো বড় হয়ে যাচ্ছে। তাদের মুখের দিকে তাকিয়ে তুমি কিচ্ছু করোনি। দাদার বাঁধা ঘরে আছো। যা কিছু করছি আমরা, আমাদের সারাদিনের নিত্য প্রয়োজনীয় যত কিছু আছে, সবকিছু কিন্তু আমরা দাদার ঘাড়ে বসে করছি। তাই আমাদের ব্যবহারটা বোধহয় দাদার সঙ্গে একটু ভালো করা উচিত। দাদা হয়তো আমাদের উপর রাগ করে আছে। আমরা যেহেতু তাকে কখনো সম্মান দিইনি, তার সঙ্গে কখনো ভালোভাবে কথাও বলিনি। তাই আমরা নিজেরাই যদি দাদার কাছে গিয়ে ক্ষমা চাই, তাহলে কেমন হয়? আমার স্বামী অনেকক্ষণ ভাবলো, দেখলো এছাড়া তার আর কোনো উপায় নেই। কারণ তার কপালে কোনো কাজ নেই। সে কোনোদিনও মন পেতে কাজ করতে পারেনি, পারবেও না। যদি দাদার সঙ্গে ভালো ব্যবহার করে, দাদার কাজে একটু সাহায্য করে, মানে এই বাগান বাড়ি-টাড়ি যদি একটু চাষের ক্ষেত্রে সাহায্য করি, তাহলে হয়তো দাদার মনটা পেতে পারি। দাদা খুশি হলেই আমাদের দুহাত ভরিয়ে দেবে। তাই সেও আমার কথাতে রাজি হয়ে গেল। আমরা দুজনেই আমার ভাসুর এবং আমার শ্বশুর-শাশুড়ির কাছে ক্ষমা চাইতে গেলাম। আমার ভাসুর তার ভাইকে জড়িয়ে ধরে বলল, "তুই আমার ছোট ভাই। তোর দিক থেকে কি মুখ ফিরিয়ে আমি থাকতে পারি? যদি মুখ ফিরিয়ে নিতাম, তাহলে অনেক বছর আগে আমার বাঁধা বাড়ি থেকে তোকে নামিয়ে দিতাম, তোর স্ত্রী সন্তানদের নিয়ে। সেটা আমি কখনো করিনি। আমি জানি সেটা করলে তোর যাবার জায়গা নেই। তুই আমার ছোট ভাই, আমি তোর দাদা। তোর সঙ্গে কখনো আমি এমনটা করতে পারি না। আমি নিজে অত দূর থেকে এসে খাটাখাটুনি করে বাগান চাষ করি। সেই বাগানে যা ফলন হয়, সবকিছু তোদেরকে দিয়ে খাই। এগুলো কেন করি? তোকে ভালোবাসি বলে। তুই আমার ছোট ভাই না?" দেখলাম চোখের উপরে দুই ভাইয়ের মিলন। আমার চোখ দুটো ছলছল করে উঠল। আমার শ্বশুর-শাশুড়ির কাছে যখন আমি ক্ষমা চাইলাম, তারাও আমার মাথায় হাত বুলিয়ে বলল, "বৌমা, আমরা এখানে একা থাকি। আমার বড় ছেলে বড় বৌমার উপর ভরসা করে আমরা থাকি। তোমাদের উপরে ভরসা করে থাকতে পারি না। তার কারণ আমরা মরে গেলেও তোমরা কোনোদিনও ফিরে তাকাও না।" বয়স্ক দুটো মানুষ কত যে ভয়ে ভয়ে থাকি। একমাত্র ভরসা আমার বড় ছেলেটা। আজ যদি তোমরা আমাদের ভরসা হয়ে উঠতে, তাহলে সেটা কতটা সুখের হতো আমাদের কাছে। আজ যখন তোমরা বুঝতে পেরেছো নিজের ভুলটা, তখন আমরা তোমাদের ক্ষমা না করে থাকতে পারবো না।
আজ থেকে আমরা সবাই এক হয়ে যেন বাঁচতে পারি। আমি সকলের আশীর্বাদ নিয়ে বললাম, এতদিন পর্যন্ত আমাদেরকে আপনারা যেমনটা দেখেছিলেন, আজ থেকে সেটা ভুলে যাবেন। আজ থেকে আমরা অন্য মানুষ হওয়ার চেষ্টা করব মা। দাদার কাছে ক্ষমা চেয়ে বললাম, দাদা, কোনোদিনও আপনার কষ্টটা আমরা বুঝিনি। আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে উপকার করে গেছেন দিনের পর দিন আমাদের, আমরা এত বোকা সেটা আমরা বুঝতে পারিনি। আপনি পারলে আমাদের ক্ষমা করবেন। আজ থেকে আমি আপনার ছোট বোনের মতো হয়েই থাকবো। আমার ভাসুর আমার মাথায় হাত বুলিয়ে বলল, দূর পাগলি, তুমি তো আমার ছোট বোন। ভাইয়ের স্ত্রী মানে সে তো আমার বোনের মতোই। আজ থেকে আমার আর কোনো চিন্তা থাকলো না, কষ্ট থাকলো না। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তুই তাহলে আমাকে একটু এই বাগানবাড়ির চাষের ক্ষেত্রে সাহায্য করিস। আমি অত দূর থেকে বারবার আসি তো। তুই যদি এদিকটা সামলাস, তোর সংসার নিয়ে তোর চিন্তা করতে হবে না। আজ থেকে সবাই আমরা এক সংসারেই থাকবো। আমার স্বামী তার দাদার পদতলে হাঁটু গেড়ে বসে তার পা দুটো ধরে বলল, দাদা, তুই আমাকে যেমনটা বলবি আজ থেকে আমি তেমনটাই করব। আজ থেকে আমি এই দিকের সবকিছু সামলাবো। তোর এইসব নিয়ে চিন্তা করতে হবে না। আর সবসময় গাড়ি ঘোড়া চড়ে তোকে আসতে হবে না। তুই ওখানে নিশ্চিন্তে থাকবি। তোর যখন মনে হবে তুই তখন আসবি। বাদবাকিটা আমি সামলে নেব। তুই যেমন ভাবে বলবি আমি তেমন ভাবেই সব করব। এটা দেখার পর আমি যে মানসিকভাবে কতটা শান্তি পেয়েছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। সেই দিনের পর থেকে আমাদের ৪ জনকে নিয়ে আমাদের আলাদা করে ভাবতে হয়নি। এক সংসারে খাওয়া-দাওয়া সবকিছু। সমস্ত খরচ আমার ভাসুর করে। এমনকি আমার ভাসুর আমার মেয়ের জন্য চিন্তা ভাবনা করে রেখেছে। যাতে পরবর্তীকালে তার বিয়েতে কোনো অসুবিধা না হয়, তার চিন্তা আমার ভাসুর করে রেখেছে। মন থেকে প্রাণ থেকে আমার ভাসুরের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। পরের জন্মে যেন আমার ভাসুরের মতো এমন একটা মানুষকে আমি আমার দাদা হিসেবে পাই, যার সঙ্গে কোনোদিনও কোনো অন্যায় করার ইচ্ছে না জাগে। কলমে ও কণ্ঠে সোমা।